মেয়েটা মুহূর্তেই উঠে গেল ওর কোল থেকে, ঘুরে দাঁড়ালো ওয়ার্ড্রবের সাথে, পলিশ করা কাঠ খুঁড়তে খুঁড়তে বলল, পরে যদি তোমার আক্ষেপ হয়, মনে হয় ভুল করেছো, তখন? অয়নও বসা থেকে উঠে এলো, ঘুরে তাকা ইউষার পিঠ থেকে সরিয়ে দিল চুল, ফাঁকা ঘাড়ে থুতনি রেখে দুহাত বাড়িয়ে দুপাশ থেকে আঁকড়ে ধরল মেয়েটাকে, বলল, একটু ভুল হোক না, তাছাড়া তোকে তো সত্যি প্রমাণ দেওয়া হয়নি আমার মালপত্র ঠিক আছে কিনা। ইউষা লজ্জায় দিশা হারিয়ে ছুটে গেল ওর বাহুর ভিতর থেকে, ছটফটিয়ে বলল। ছিঃ, আমি তোমাকে ভদ্র ছেলে ভাবতাম। অয়ন হাসলো, এগিয়ে এলো ফের, ঝট করে মেয়েটাকে কোলে তুলতে কিং কর্তব্য বিমূঢ় বনে গেল যেন। কোন দিকে তাকাবে, কি করবে, উদ্ভ্রান্ত ইউষা। অয়ন ওর শরীরটা বিছানায় রাখতে রাখতে বলল, এমনিতেই ভদ্র আমি, শুধু এরপরে রাতগুলো একটু অভদ্র হয়ে যাচ্ছি। শরীরের উপর ভারী শরীরের উপস্থিতিতে ইউষা আর নিঃশ্বাস নিতে পারল না, শুধু দিগ্ভ্রমের ন্যায় বলল, আরেকবার ভাবো, আরেকবার। অয়ন ভাবল না, বরং এসির রিমঝিমের শব্দে রাশ টানলো ব্ল্যাঙ্কেট তুলে দিয়ে, দুজনকে ডেকে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, অনেক ভেবেছি, মন বলেছে তোকে, তাই মস্তিষ্ক বলেছে তোকে চাই, নিজের অস্তিত্বে সবটা বলছে তোকে চাই, তাহলে এই শরীরটা কি দোষ। এক নিস্তব্ধ রাত পার হতে চলল, সেই তালে ভীষণ ভালোবাসায়, গভীর অন্তরঙ্গতায় মিলল ওরা দুজন। রাত জাগা নিশাচরের গা ছুঁয়ে কিছু কথা সুরে সুরে বলল, ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। সময়ের নিজস্ব এক জাদু আছে, সে নিঃশব্দে সবকিছু বদলে দেয়, মানুষ, অনুভূতি, সম্পর্ক, এমনকি সবচেয়ে গভীর ক্ষতগুলোকেও সারিয়ে তোলে আনন্দে। দেখতে দেখতে আজ মৌসুমের কাছাকাছি, সেই গল্পের পেরিয়ে গেছে ছয়টা বছর, সাথে বদলেছে কত কি, কত মানুষের জীবনের মোড় ঘুরেছে ঘূর্ণির মতো। রায়ানের বয়সটাও ছয়ে পড়ল এবার, কিন্তু ছেলেটাকে দেখলে এটুকু আন্দাজ করা কঠিন। সমবয়সীদের চেয়ে খানিকটা লম্বা, গড়ন, সোজা হয়ে দাঁড়ালে ছোট্ট বুকখানা কেমন গর্বে ফুলে ওঠে, কিন্তু অতিরিক্ত চঞ্চল সে, ভীষণ চতুর চাউনি ওর। এত ছোট বাচ্চার এমন দৃষ্টি মানায় না, অতিরিক্ত ছোটাছুটি করে, স্থির থাকে না দুদণ্ড, 1 মিনিটে 100 বক বক করা রায়ানের বাম হাতের খেল। আর এই জন্যই এই ছেলেকে নিয়ে তুষির চিন্তার শেষ নেই। স্বার্থর মতো মানুষের ছেলে এরকম হবে ও কল্পনাও করেনি, অথচ রায়ান জন্মানোর পর তুষি ভেবেছিল আরেকটা স্বার্থ এসেছে এই ঘরে। হলো না তবে। জুতোর ফিতে বেঁধে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলল তুষি, পড়ল বেশ বিপাকে। রায়ান নড়ছে দুলছে, কথা বলছে, তুষি সূচক শব্দ করে বলল, দাঁড়াও চুপ করে। রায়ান বলল, আচ্ছা মাম্মাম, কই যাচ্ছি সবাই? বললাম না পাপা আজ অ্যাওয়ার্ড পাবে। অ্যাওয়ার্ডটা কিসের? বললাম তো বাবা, কাল রাতেও বললাম। আবার বলো না। তুষি হার মানা গলায় বলল, পাপা একটা সাহসিকতার পুরস্কার পাচ্ছে। কে কে যাচ্ছে মাম্মাম? আমি, তুমি, নানা ভাই, দাদা ভাই যাচ্ছে। মিমি যাবে না? মিমি অসুস্থ। আর কথা না বলে চুপচাপ একটু থাকো, দেরি হচ্ছে তো। মা ছেলের কথার মাঝেই জুতোর ঠক ঠক শব্দ তুলে এক জোড়া পা ঘরে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো ছোট শব্দে, হয়েছে? তুষি পাশ ফিরে চাইল, পূর্ণ পুলিশ ইউনিফর্ম পরা, একটা হলদে ফর্সা মুখ, শটান দেহ নিয়ে সামনে এসে থেমেছে। গাঢ় রঙের নিখুঁত ইস্ত্রি করা পোশাকে স্বার্থকে আজ অন্যদিনের চেয়েও দীপ্ত লাগছিল, আরো অনেক বেশি ব্যক্তিত্বময়। স্বার্থ এখন পুলিশ সুপার, এসপি, কাঁধে শাপলা খচিত র্যাঙ্ক প্যাচটা জ্বলজ্বল করছে, বুকের উপর ঝকঝকে নাম ফলক আর সারিবদ্ধ রিবন বার, কোমরে কালো স্যাম ব্রাউন বেল্ট, পায়ে পালিশ করা কালো জুতো, মাথায় পিকড ক্যাপটা পরতেই যেন তার পুরো উপস্থিতিতে এক অন্যরকম গাম্ভীর্য নেমে এলো এখানে। বছরের পর বছর দায়িত্ব, ত্যাগ আর সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ তার বুকে যুক্ত হবে পিপিএম, রাষ্ট্রপতির দেওয়া পদক।
তুষি মোহময় ঠোঁটে হাসলো স্বামীর উজ্জ্বলতায়, বলল, এই তো। তবে রায়ান দাঁড়ায় না, পাপা, বলে এক ছুটে দৌড়ে যায় কাছে। একটু ঝুঁকে ছেলেকে চট করে কোলে তুলল সার্থ। মাথার পিকড ক্যাপটা রায়ান তুলে নিজের মাথায় পড়ল। বাবা ছেলের কথাবার্তার ফাঁকে তুষি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের চক্করে ওর নিজের তৈরি হওয়া হয়নি। খোলা চুল, শাড়ির আঁচল ঠিকঠাক করার মাঝেই ঘাড়ের খাঁজে তপ্ত শ্বাসের ছোঁয়া একটু চমকালো ও ব্যস্তভাবে বলল, রায়ান আছে। সার্থর বলিষ্ঠ দুই হাত পেছন থেকে এসে জড়িয়ে ধরল কোমরে। নির্লিপ্ত চিত্তে স্ত্রীর মেয়েলি শরীরের সঙ্গে অন্তরঙ্গতা বাড়িয়ে বলল। নিচে পাঠিয়ে দিয়েছি। তুষের ছটফটানো চোখ আয়নায়। এত বছরে ওর লজ্জা কেন কমে না কে জানে। মৃদু স্বরে বলল। ভালো লাগছে? লাগছে এসপি স্বার্থ আপনার স্ত্রীর মতো? সার্থ বলল। এসপি স্ত্রী লাগার দরকার নেই, তুমি যেমন তেমনই ভালোবাসি। তুষি গলায় চিবুক নুইয়ে হাসল। নিচ থেকে তক্ষুনি হাঁক ছড়লেন সাইফুল। তুই কে রে তুষি স্বার্থ? আর কতক্ষণ বুড়োগুলোকে বসিয়ে রাখবি তোরা? তুষি ছটফটিয়ে নিজেকে স্বামীর থেকে ছাড়িয়ে বলল। আসি আসি আসি। রায়ানের মাথায় সার্থর পিকড ক্যাপটা সাইজে বড় হয়েছে, এই জন্যে বারবার খুলে পড়ে যাচ্ছে। এই যে ও সিঁড়ি দিয়ে লাফিয়ে নামলো, সঙ্গে সঙ্গে পেছনের সিঁড়ির উপর পড়ে গেল সেটা। রায়ান আবার তুললো, মাথায় পড়লো, আবার ছুটে নামতে গিয়ে ওটা আবার পড়লো নিচে। ভীষণ বিরক্ত হয়ে এবার ক্যাপটা হাতে নিয়ে একটা চড় মারলো ও। খিটমিটিয়ে বলল। বজ্জাত ক্যাপ, চুপ করে মাথায় বসে থাকো। তারপর আবার ক্যাপটা তালুতে চড়ালো রায়ান। তবে ওর ধমক ক্যাপ মানে না। ফের বাদরের মতো লাফ দিয়ে নামতেই ওটা আবার পড়ে গেল। রায়ান রেগে মেগে ক্যাপটা তুলে মাথায় পড়ে হাত দিয়ে চেপে ধরলো। এবার নামলো সেই লাফিয়ে লাফিয়েই। একদম শেষের ধাপে এসে খুলে ফেলল। বিজয়ের হাসি হেসে বলল। কি ক্যাপ, পারলি আমার সাথে? সৈয়দ বাড়ির অনেক কিছু এখন আর আগের মতো নেই। জয়নব হাসনা দুজনেই বুড়িয়ে গেছেন। জয়নব পড়েছেন বিছানায়, হাঁটা চলা করতে পারেন না। ওখানেই সব। হাসনা টুকটুক করে পিঠ নুয়ে হাঁটেন, ওনার সাথেই থাকেন এখন। ক্লাস 9-এ পড়া 15 বছর বয়সী মিন্তু এখন ইউনিভার্সিটিতে পা রেখেছে। ইন্টারমিডিয়েটে জিপিএ 4 পেয়ে পাশ করাতে ভাবসাবে আলাদা তার। তবে সে বাড়িতে নেই, রাজশাহী থাকে, ওখানেই পড়ে। বন্ধু বান্ধব, খেলা, সব নিয়ে তার ব্যস্ততা তুমুল। অয়ন, সে এখন দেশের খুব নামকরা শিশুবিদ, ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের সিনিয়র ডাক্তার ও। ইউষা অন্তঃসত্ত্বা, 9 মাস শেষ হয়েছে পরশুদিন। তুষির কমপ্লিকেশন যতটা কম ছিল ওর ততটাই বেশি। রেহেনুমা মাত্রই খাওয়ার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলেন। ইউষা বসে বসে গ্লাসটা মুখের সামনে ধরলো। তুরন্ত এক লাফে সামনে এসে বলল, রায়ান। মিমি, তুমি অসুস্থ কেন? হঠাৎ শব্দে কলিজা ছলকে উঠল মেয়েটার। হকচকিয়েও রায়ানকে দেখে শ্বাস ফেলল ধীরে। ওহ, তুমি? রায়ানের চুলগুলো সামনে পেছনে একদম সমান করে ছাটা, সেজন্য ভ্রু থেকে চোখ অর্ধেক ঢেকে থাকে। ইউষা হেসে হাত দিয়ে চুলটা একপাশে আঁচড়ে দিয়ে বলল। আমি একটু অসুস্থ যে বাবাই। রায়ানের চুলে হাত দেওয়া পছন্দ না। ইউষার আঁচড়ে কপাল বার করে রাখা চুলটা মুহূর্তেও আবার টেনে টেনে ভ্রু রেখে দিল। জিজ্ঞেস করলো ছুঁড়ে ছুঁড়ে। তুমি অসুস্থ কই? তুমি তো হাসছো। তনিমা পাশেই ছিলেন, অবাক হয়ে বললেন। ও মা, অসুস্থ বলে কি হাসবে না? বড় আম্মু তো অসুস্থ। সে তো হাসে না দিদা, সারাদিন শুয়ে থাকে। ওটা অন্য অসুস্থ। মিমির পেটে একটা বাবু আছে, ওর জন্য যেতে পারবে না। রায়ান চোখ নামিয়ে ইউষার ফোলা পেটের দিকে চাইল, সঙ্গে সঙ্গে বলল। তাহলে ওকে পিটিয়ে বের করিয়ে দিচ্ছি। আমার ব্যাগটা নিয়ে আসি, দাঁড়াও। ঘুরে হাঁটা ধরতেই আতকে ওর হাত টেনে ধরল ইউষা। না না, লাগবে না, তুমি যাও বাবাই, আমি পরে কখনো যাব কেমন? রায়ান মানতে পারল না। ওরা বেড়াতে যাবে আজ, সেখানে নানু যাচ্ছে না, দিদান যাচ্ছে না, চাচ্চু যাচ্ছে না, মিমি যাচ্ছে না। রায়ানের মজা লাগবে এতে? ও এদিক ওদিক চেয়ে বড় মামাকে খুঁজলো। প্রশ্ন করলো ইউষাকে। চাচ্চু কোথায়? ঘুমোচ্ছ বাবাই, কাল অনেক রাতে ফিরেছে তো। স্বার্থ নেমে এলো এর মাঝে। রায়ানের থেকে ক্যাপ নিয়ে মাথায় চাপিয়ে মায়ের কাছে এসে সালাম করলো পা ছুঁয়ে। এরপর রেহেনুমাকেও করলো। দিদুনের সাথে উপর থেকেই দেখা করে এসেছিল সে। দুই মা বুক ভরে দোয়া করলেন। ইউষা অল দ্য বেস্ট জানালো।
ও ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। দেরি হচ্ছে, এসো তুষি। রেহিনুমা বললেন। এত অলস হলে দেরি হবেই তো। তুষি বলল। আমি কিছু করিনি, কিন্তু সব তোমার নাতির দোষ। মোটে শান্ত থাকে না। জামা প্যান্ট পরাতে কি কষ্ট হয়েছে আমার, জানো? শওকত আর সাইফুল লনে আগে থেকেই বসেছিলেন। দু ভাইয়ের মধ্যে মিল দিনে দিনে আরো বেড়েছে। পার্কিং এ বড় গাড়িটা তৈরি। এসপি স্বার্থর গাড়ি আলাদা এখন। একটা বিশেষ রঙের সিকিউরিটি স্টিকার আছে এতে। সবাই মিলে একে একে চেপে বসতেই গাড়ি রাজার বাগের উদ্দেশ্যে ছুটল। শওকত সামনের সিটে বসেছেন দেখতেই দাদা ভাই আমাকে নাও। বলে এক আহ্লাদে চিৎকার ছুড়ল রায়ান। তুষি বলল। না, ওখানে কোথায় বসবে তুমি? দাদা ভাইয়ের কষ্ট হবে না? আরে কিসের কষ্ট, দে তো, এসো রাজা মিয়া। শওকত দুহাত বাড়িয়ে কোলে এনে বসালেন ওকে। বংশের প্রথম প্রদীপ তার। আদর করে রাজা মিয়া ডাকেন। তুষি ফোঁস করে শ্বাস ফেলল। ছেলেটা এত আশকারা পাচ্ছে, সামনে কি যে তৈরি হবে কে জানে। পুলিশ লাইন্সের গেটের চারদিকে ইউনিফর্ম পরা কর্মকর্তাদের আনাগোনা। মাঠে একরকম গম্ভীর অথচ উৎসবমুখর আবহ। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত প্রচুর প্রটোকল থাকে। পরিবার থেকে 1 থেকে 2 জনের বেশি মানুষ আনা যায় না। কিন্তু স্বার্থ যে নারী পাচারকারী চক্র ধরিয়ে দিয়েছিল, যে কারণে যে সাহসিকতায় আস্থার এই বীরত্বের স্বীকৃতি, সেটা সরকার অবধি পৌঁছে গিয়েছে। সেজন্য তার ক্ষেত্রে ভিআইপি পাস বাড়িয়ে দেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থায়। তুষি বেশ ঘাবড়ে যাচ্ছে। চারদিকে এত পুলিশ, এত অস্ত্র। একসময় পুলিশ দেখলেও অন্যদিকে ছুট লাগাতো। ওই ভয়ে হঠাৎ ফিরে আসছে কেন? ও তো আর চুরি করেনি এখানে। ছোট্ট মুখটা আরো শুকনো করে এদিক ওদিক দেখলো। গেট পাসিং এর সব নিয়ম কানুন শেষ করে আসন গ্রহণের পালা এলো। এসপি সাহেবের আসন একদম স্টেজের অভিমুখে, সামনের সারিতে। আর ভিআইপি জোনে বসবে পরিবারের বাকিরা। স্বার্থকে না চাইতেও আলাদা পথ ধরতে হলো। আর তুষি, সাইফুল, শওকত এগোয় অন্যদিকে। পথে রায়ানের গাল ধরলো কেউ, কেউ কেউ হ্যান্ডশেক করলো। এসপি স্যারের বাচ্চা গদগদ বেশি। রায়ান হাঁটছিল তরবরিয়ে। শরীরে হাত দেওয়া ওর পছন্দ না। যে যেখানে ধরে মায়ের আঁচল তুলে মুছে ফেলে সেটা। সামনের সারির একটা চেয়ারে বসলো সৈয়দ বাড়ির সকলে। সুটেড বুটের শওকত আলী পায়ের উপর আরেক পা তুললেন। গর্বে তার বুকটা যে ঠিক কতখানি ছড়ানো, কাকে বোঝাবেন, কি বলে বোঝাবেন। ছেলে সরাসরি রাষ্ট্রপতির পদক পাচ্ছে আজ। এই দৃশ্য দেখার পরে চোখ বুঝলেও শান্তি। সাইফুল বসেছিলেন পাশে, খেয়াল করলেন ব্যাপারটা। বললেন। ভাইজান হাসি তো দেখি ধরছে না। শওকত আরো বেশি করে হাসলেন কথাটায়। নড়েচড়ে বললেন। স্বার্থ যেদিন বাড়িতে এসে জানালো, সেদিন আমি খুব আশা করছিলাম আমাদের কেউ বলুক, বলেনি। আমি বিশ্বাস করতে পারিনি ও নিজে গিয়ে আসতে বলবে। তুষি ছিল বাবার পাশে। কথাটা শুনলো সে। মুচকিয়ে এসে রায়ানের চুলে হাত বোলালো। বাবার সাথে স্বার্থর এইটুকু দূরত্ব যে ঘুচেছে, তার পেছনে এই ছোট্ট বাচ্চা ছেলেটাই তো মূল। গত পরশুর আগ অব্দি বাড়ির সবাই একবার করে হলেও স্বার্থকে অনুগ্রহই করেছে। গত পরশুর আগ অব্দি বাড়ির সবাই একবার করে হলেও স্বার্থকে অনুনয় করেছে বাবাকে গিয়ে যাওয়ার কথা বলতে। শুনিনি, উল্টে মায়ের সাথে চেঁচামেচি করেছে একচোট। অথচ পরশু রাতে যখন বাবা ফিরতেই রায়ান ছুটে গিয়ে শুধালো, পাপা, দাদু ভাই যাবে না। স্বার্থ থম ধরে চুপ করে রইল। তুষির মুখটা শুকনো তখন, হাঁসফাঁস করছিল। পারছিল না ছুটে গিয়ে ছেলের মুখ চেপে ধরতে। রায়ান বুকে 2 হাত বেঁধে গাল ফুলিয়ে বলল, তুমি কেন দাদু ভাইয়ের সাথে এমন করো পাপা? আমি কি তোমার সাথে এমন করি? তুষি চোখ রাঙিয়ে বলল। রায়ান চুপ করো। রায়ান কষ্ট পেল, কাঁদো কাঁদো গলায় বলল, কাল প্রোগ্রামে দাদু ভাই না গেলে রায়ানও যাবে না। স্বার্থ শান্ত চোখে চায়। ছোট্ট বাচ্চার রাগ নিশ্চুপ চেয়ে দেখে। রায়ানের মুখটা লাল হয়ে এসেছে। ও কত কি ভাবলো, উঠে বেরিয়ে গেল হঠাৎ। তুষি উদ্বেগ নিয়ে স্বামীর পিছু পিছু আসে। স্বার্থকে বাবা মায়ের সামনে দেখে থেমে যায় আবার। স্বার্থ টোকা দেওয়ার আগেই শওকত যেন কি কাজে বেরিয়ে এলেন। মুখোমুখি হলো 2 জন। ছেলেকে দেখে একটু থমকালেন ভদ্রলোক। স্বার্থ সেদিন বলেছিল কথা বলবে, কিন্তু বলেনি। রায়ানকে কোলে দেওয়ার পরদিন থেকেও সে আগের মতোই ছিল ওনার সাথে। রয়ে শয়ে শুধালেন। কিছু বলবে? স্বার্থর চোখ নিচে, চোয়াল শক্ত। বলল, আমার প্রোগ্রামে আপনিও আসবেন। শওকত বিস্ময় নিয়ে বললেন, তুমি চাও আমি যাই? চাই। বলে দিয়ে ফিরে গেল স্বার্থ। তুষি অবাক হয়ে চেয়ে রইল পাশ কাটিয়ে যাওয়া মানুষটার পানে। মাথায় হাত পড়তেই মুখ তুলে চাইল রায়ান।
সার্থ মুচকি হেসে বলল। দাদুভাই যাবেন? রায়ান খুশি? উচ্ছল ভঙ্গিতে উঠে দাঁড়ালো ছেলেটা, গলা জড়িয়ে ধরে বলল। খুব খুশি পাপা। পেছন থেকে তুষি বলল। বাবা, আমি এতবার বললাম শুনলেনই না, ছেলে একবার বলাতেই ব্যাস। পেছন থেকে তুষি বলল। আমি আমার ছেলেকে সব দেব দোষে। ও মুখ ফুটে শুধু বলবে পাপা এটা চাই, আমি তাই এনে দেব। পাপা কেমন হয় দুনিয়া দেখবে না? হ্যাঁ হ্যাঁ, তারপর আশকারা পেয়ে পেয়ে এটা মাথায় উঠে যাবে। কোনোদিন যদি এসে মেটে চায় তখন? সার্থ ছেলের দিকে চেয়েই বলল। তোমার মাথাতেই আসে এসব। ধরুন হলো, তখন কি করবেন? হোক না, সমস্যা কোথায়? ওর বাবা তোর মাকে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করেছিল। ও চাইলে না হয় পুত্রবধূ তুলে আনবো। কি ভাবছো এই চোর? তুষির ঘোর ভাঙলো, তাকালো পাশ ফিরে, অবাক হয়ে বলল। এখানে কখন এলেন? পরপরই ভাব নিয়ে বলল। আমি কিন্তু আর চোর নেই, এখন এসপি সাহেবের বউ, আমি সম্মান দিন। সার্থ ভ্রু নাচিয়ে বলল। এসপির ফুল মিনিং জানো? তুষি চুপসে গিয়ে বলল। মাত্র ক্লাস 10-এ পড়ছি, এসব তো অনেক শক্ত জিনিস, তাই না? ওরা আস্তে আস্তে কথা বলছিল, রায়ান শুনতে পাচ্ছিল না। বাবার পেটানো দেহ ঠেলে মায়ের থেকে সরিয়ে তার গলে মাথা বের করে বলল। পাপা তুমি কি কথা বলছো? তুষি রেগে রেগে বলল। সেটাও তোমায় বলতে হবে রায়ান, তুমি না ছোট? সার্থ মৃদু ধমকায়। তুষি বকছো কেন? আমরা কিছু বলছি না রায়ান, তুমি পাজল মিলিয়েছ? রায়ান সানন্দে বলল। মিলিয়ে ফেলবো তো, আজকের দিনটা দাও। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। প্রধানমন্ত্রীর আগমন, জাতীয় সঙ্গীত আর কুচকাওয়াজের পর পালা ফুরালো অপেক্ষার। অধীর চোখে স্টেজের পানে চেয়ে রইল তুষি। বড় লম্বাটের নলে দাঁড় করানো মাইক্রোফোনের সামনে থাকা ভদ্রলোক তার দরাজ স্বরে নাম ঘোষণা করলেন। এবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল, পিপিএম বীরত্ব গ্রহণ করবেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সৈয়দ সাদ আবরার। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই ভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসা সার্থ আবরারের স্ত্রী মেহেরিন রহমান তুষির শীর্ণবুক কেঁপে উঠল গর্বে। পাশে বসা রায়ান পাজল ফেলে 2 হাত তুলে লাফিয়ে বলল। আম্মু দেখো পাপা। সাইফুল শওকত আপ্লুত ভঙ্গিতে দুজন দুজনের হাত চেপে ধরলেন। মাঠে নির্দিষ্ট আসন থেকে উঠে দাঁড়ালো সার্থ। গায়ে কুচকুচে কালচে নীল রঙের জমকালো ড্রেস ইউনিফর্ম, মাথায় সুসজ্জিত ক্যাপ, পায়ে চকচকে বুট। অত্যন্ত মাপা, দৃঢ় আর সুশৃঙ্খল কদমে মার্চ পাস্ট করে এগিয়ে গেল মূল মঞ্চের দিকে। প্রতিটি পদক্ষেপে তার একজন বীরের প্রবল আত্মবিশ্বাস চুইয়ে পড়ল যেন। লাউড স্পিকারে তখন পড়া হচ্ছে তার অসীম সাহসিকতার বিবরণ। কিভাবে নিজের জীবনে তোয়াক্কা না করে এক সুকঠিন অভিযানে সে অপরাধী চক্রকে দমন করেছিল, কিভাবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিল কয়েকশো মেয়ে। মঞ্চের সামনে এসে সার্থ প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়ালো। এক হাত কপালে ঠেকিয়ে এক দুর্দান্ত নিখুঁত রাষ্ট্রীয় স্যালিউট জানালো তাকে। প্রধানমন্ত্রী মৃদু হাসলেন। স্বার্থের চওড়া বুকে পরম মমতায় আর সম্মানে পরিয়ে দিলেন চকচকে সোনালি ও লাল ফিতার সে কাঙ্ক্ষিত মেডেল পিপিএম। হ্যান্ডশেক করলেন, এরপর মুখে বললেন প্রশংসা সূচক কিছু বাক্য। অফিসিয়াল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল একের পর এক। রাজারবাগ লায়ন্সের সুবিশাল মাঠ ভেঙে পড়ল করতালির জোয়ারে। হাজারো মানুষের সেই তুমুল হাততালির শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। তুষি চোখটা ভিজে গেল জলে। মুখে হাসি রেখে হাততালি দিতে দিতে ঠোঁট দুটো পিষে ধরল কান্না আটকানোর চেষ্টাতে। মুগ্ধ চোখে চেয়ে রইল স্টেজের ওই মানুষটায়। রায়ান তখনও লাফাতে লাফাতে বলছে, পাপা দা বেস্ট, পাপা দা চ্যাম্পিয়ন। পুরো মাঠে সে করতালি চলছে তখনও। স্বার্থ আবরারের এত বছরের ত্যাগ, সততা আর বীরত্বের এক পরম স্বীকৃতি হয়ে বাতাসে ভাসছিল সেসব। সাথে স্মরণ করালো ন্যায় কখনো বিফলে যায় না। তুষির ফোন বাজলো হঠাৎ, মায়ের কল। ধরলো ও, কিন্তু কথা বললেন বড় মা। কান্না ভেজা কণ্ঠে ডাকলেন, তুষি, তুষি রে। তুষির মুখটা সাদা হয়ে গেল, হড়বড়িয়ে বলল, কি হয়েছে বড় মা? তুষি রে, ইউষাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওর চোখ উল্টে যাচ্ছে। কি? সাইফুল পাশে থাকায় শুনতে পেলেন, জিজ্ঞেস করলেন। কি হয়েছে? তুষি এক্ষুনি বাবাকে বলতে চাইল না। বাবার বয়স হয়েছে, ভেঙে পড়বে তো। নিজে ঢোক গিলতে গিলতে বলল,
ইউষা হাসপাতাল নিয়েছে? হ্যাঁ বাবা, চলো যাই। রায়ানের হাতটা ধরতেই ও ছাড়িয়ে নিল। আমি পাপার ওখানে থাকবো মাম্মাম। তুষি আর জোর করে না, শওকতকে বলল। বাবা তাহলে তুমি ওকে নিয়ে বসো, আমি আর বাবা যাই। সিরিয়াস কিছু না তো রে তুষি? না না, সিরিয়াস না, তুমি থাকো বাবা। জানোই তো আমি একটু ওই ইউষাকে বেশি ভালোবাসি, তো আমি যাই। হ্যাঁ বলতে বলতে আঁচল দিয়ে গলা মুখ মুছল তুষি। বাবাকে বলল। চলো বাবা। স্বার্থ পদক পরা ফাঁপা বুকটা নিয়ে এক ছুটে ভিআইপি পাসের দিকে চলে এলো, কিন্তু সাইফুল আর তুষির সিটটা খালি। রায়ানের দিক চেয়ে বলল। তোমার মামা কোথায়? রায়ান মহা ধরিবাজ, ইচ্ছে করে বলল। আমি জানি না, দাদা ভাইকে বলে গেছে। স্বার্থ তাও বাবাকে প্রশ্ন করলো না, পকেট থেকে ফোন বের করে তুষিকে কল করলো, এরপর সাইফুলকে। কেউ ধরছে না। রায়ান বলল। পাপা দাদা ভাই জানে তো। ও না চাইতেও এবার বাবার দিকে চাইলো, জিজ্ঞেস করলো। কোথায় সব? হাসপাতালে গেল, উইশার ডেলিভারির সময় হয়েছে। আমরাও তাহলে উঠি এখন। আমি গাড়ি গেটে আনতে বলে দিচ্ছি। রায়ান খেয়াল করছে পাপা দাদা ভাইয়ের মুখটা চিন্তিত। মামামও কেমন কেমন করে ছুটল। ও খুব কৌতূহল নিয়ে বলল। আমরা এখন কই যাব পাপা? স্বার্থর কানে ফোন, ব্যস্ততা চোখে মুখে, তাও জানালো। মিমির একটা বাবু আসবে সেখানে। রায়ানের কপালে ভাঁজ অমরি তেরা হয়ে বসলো। আবার বাবু আসবে বাড়িতে, তাও মিমির? মিমি তাহলে ওকে আদর করবে তো? হাসপাতালে ভিড় আজও। সেই 6 বছর আগে রায়ান জন্মানোর সময় পরিবারের সকলে যেমন উৎকণ্ঠা আর চিন্তা ছিল, আজকেও তাই। করিডোরের স্টিলের চেয়ারগুলো সাক্ষী এক একজন ক্লান্ত স্বজনদের হা হুতাশ কেমন হয়। তবে তফাৎ, সেদিন তুষের প্রাণের সংশয় ছিল না, যা আজ ইউষার আছে। মেয়েটার অবস্থা ভালো নয়, একটুও না। চঞ্চল চপল হাসি খুশি ইউষার শরীরটা ওর মতো ছিল না। অপেক্ষাকৃত দুর্বল রুগ্ন মেয়েটার শোকে রেহেনুমা গুনগুন করে কাঁদছেন। তনিমার চোখ দুটো জলে ডুবে আছে। মিন্তু বোনের খবর পেতেই রওনা করেছে। তুষি সাইফুল মাত্রই পৌঁছালো। ভদ্রলোক পাগলের মতো সারা করিডোর চক্কর কেটে ফেলেছেন। অয়ন আশেপাশে নেই, ও এ হাসপাতালেই কর্মরত। তারই স্ত্রী ইউষা গুরুত্ব কয়েক ধাপ বেশি। রেহেনুমা বিলাপ করলেন কেঁদে কেঁদে। সকাল থেকেই তো ভালো ছিল, হুট করে কি হয়ে গেল আমার মেয়েটার আপা? ও আপা, আমার মেয়েটা বাঁচবে তো আপা? তনিমা জবাব দিতে পারলেন না, তবে তুষির ভেতরটা ঠেলে এলো কান্নায়। চুপ করে বিমর্ষ বিবর্ণ মুখে বসে রইল সে। ইউষা আইসিইউতে এখন। লেবার পেইন ছাড়া চোখ উল্টে যাওয়ার এই ঘটনায় ওর রক্তচাপ আগে নিয়ন্ত্রণে আনা জরুরি, না হলে বাচ্চাও ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য শখানেক যন্ত্রের ভিড়ে অবজারভেশনে রাখা হয়েছে ওকে। অয়ন নিরন্তর ছোটাছুটি করছে, পেশায় শিশুবিত। এমন দৃশ্য তো এই হাসপাতাল প্রাঙ্গণে সে প্রতিদিন দেখেছে। কিন্তু আজকের গল্প ভিন্ন। অয়ন আজ অনাগত সন্তানের বাবা ইউষার স্বামী। চোখের সামনে স্ত্রী পড়ে আছে অক্সিজেন মাস্কের তলায়। এই দৃশ্য কি কাউকে দুমড়ে মুচড়ে দেবে না? সাইফুল কতগুলো পায়ের শব্দে পেছনে ফিরে চাইলেন। দুজন ডাক্তারের সাথে কথা বলতে বলতে আসছে অয়ন, গায়ে এপ্রন, গলায় স্ট্যাটো। সাইফুল ছুটে গিয়ে বললেন। অয়ন, ওর কি অবস্থা? অয়নের চোখ মুখ অস্থির, শুষ্ক ঠোঁটটা তিত্তির করছিল। ঢোক গিলে জিভে ঠোঁট চুবিয়ে চাচার কাজ চাপড়ে বলল। চাচ্চু, আল্লাহর উপর ভরসা রাখো, প্যানিক করো না। তারপর বড্ড ব্যস্ত হয়ে নিজের কেবিনের দিকে হেঁটে গেল ও। সাইফুল কোনোই ভাঁজ করে চোখ দুটো মুছলেন। রেহেনুমা তখনও প্রলাপ গাইছেন। আমার জন্য এমন হয়েছে, আমিও তো অসুস্থ ছিলাম আপা। আমার জন্য আমার অসুস্থ আমার মেয়েটাকে গিলে নিল। তনিমা সামলানোর চেষ্টা করছিলেন উনাকে। সাইফুলের পকেটে ফোন বাজলো। শওকত কল করেছেন, উনি ধরলেন। সাথে সাথে কণ্ঠে জানালেন। ভাইজান, ডান দিকে আসি। অয়ন নিজের কেবিনে এসে দরজা ঠেলে দিল। স্ট্যাটোটা খুলে রেখে দু হাতের ভর দিয়ে টেবিলে ঝুঁকে রইল কিছু পল। সঙ্গে সঙ্গে এক ফোঁটা জল গড়িয়ে ওর নাক ছুঁয়ে টপ করে পড়ল কাছের উপর। তুরন্ত ঘুরে দেওয়ালে একটা ঘুষি মারল অয়ন। পরপর 2 হাতে দেওয়াল খাবলে বুক মিশিয়ে আঁকড়ে ধরল সেটা। হাঁসফাঁস করে বলল। কেন আমি তোর কথা শুনলাম? কেন আমি জেদ রাখতে গেলাম? আমি কেন তোকে আটকাইনি ইউষা? এখন তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? আমি তো তোকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না। ফাঁকা কেবিনে অয়নের হাহাকার কেউ শোনেনি, শুধু চারপাশটা আরো ভারী হয়ে উঠল। গত 6টা বছর
স্বার্থ দোষী রায়ানকে নিয়ে যেমন আনন্দ উল্লাস আর খুনসুটিতে কেটেছে, ইউষা অয়নের দিন কেটেছে ততটাই উদ্বেগ, অপেক্ষা, ভয় আর চিন্তায়। ইউষা কিছুতেই কনসেপ্ট করতে পারছিল না। 6টা বছর ঢাকার নামি দামি সব ইনফার্টিলিটি স্পেশালিস্টদের চেম্বারে চক্কর কাটতে কাটতে দিন পার হয়েছে ওর। প্রেসক্রিপশনের স্তূপ, শত শত আল্ট্রাসনোগ্রাম আর হরমোনের ইঞ্জেকশনের নীলচে দাগে পেটটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল ইউষার। ডাক্তাররা নিজেদের বিদ্যা জাহির করে ওষুধের ডোজ বাড়াতেন, আর প্রতি মাসে পিরিয়ডের ডেট এলে ইউষা বাথরুমে গিয়ে মন খারাপ করে ফিরত। কিন্তু ওরা এসব কাউকে বলেনি, কাউকে না। আর যখন সব আশা ছেড়ে দিয়েছিল, প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপে 2টো গাঢ় লাল দাগ ভেসে উঠল তক্ষুনি। অথচ সেই আনন্দ ওদের উদ্বেল হয়ে ভাসতেও দিল না। এর আগেই দুয়ারে এসে দাঁড়ালো আরেক নতুন বিপত্তি। প্রেগন্যান্সির 4র্থ মাসের রুটিন চেকআপে ধরা পড়ল ইউষার ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আরও জটিলতায় ভরা ওই শরীর। অয়ন নিজে ডাক্তার, বুঝে গিয়েছিল এই বাচ্চা পেটে রাখা ইউষার জন্য কতটা আত্মঘাতীর কারণ। মেয়েটার ভালোর জন্য বাবা হওয়ার খুশিকে দাহ করতে কতবার বোঝালো, অনুনয় করলো, রাগ দেখালো বাচ্চাটাকে ড্রপ করার জন্য। কিন্তু মা তো, কোনো মা কি পারে এত অপেক্ষার পর পাওয়া যক্ষের ধন ধ্বংস করে দিতে? ইউষাও পারেনি, শোনেনি ওর কথা, বরং ইমোশনালি ব্ল্যাকমেল করে মানা করে দিয়েছিল এই কথা বাড়ির কাউকে না বলতে। কিন্তু দিনের পর দিন ইউষার শারীরিক অবনতি, ওর ফোলা হাত পা দেখে অয়ন শান্তিতে ঘুমোতে পারেনি। প্রতিটা দিন ওর ভয়ে কেটেছে, আতঙ্কে গিয়েছে। এই বুঝি মেয়েটা অসুস্থ হয়, এই বুঝি হয়ে যায় কিছু। আজ বুঝি সেই দিন এসেই গেল। তবে অয়নের বুকটা কি খালি হবে? আবার সর্বশান্ত হবে ও? অয়ন তরবর করে হেঁটে এসে গ্লাস তুলে এক ঢুকে সব পানি খেয়ে ফেলল। শ্বাস নিল বড় করে, বিড়বিড় করে বলল, সেভ মাই ওয়ার্ল্ড গড, আমি আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু না। রায়ান বাবার সাথে হাসপাতালে এসে কেমন আহাম্মক হয়ে গেল। নান দিদান থেকে শুরু করে সবাই কান্নাকাটি করছে। মামামের চোখ দুটো ভেজা, মুখ লাল। পাপা আসতেই পাপার বুকে মাথা গুজে বসে আছে। নানা ভাই হাঁটছেন শুধু। দাদু ভাই এদিক ওদিক কথাবার্তা বলছেন। চাচুকে তো দেখাও যাচ্ছে না। কি এমন বাবু আসবে রে, যার জন্যে সব কেঁদে কেটে অস্থির? কেউ খেয়ালও করেনিও এসেছে, কোলে নেয়নি এখনো। রায়ান 2 গাল ফুলিয়ে ভ্রুকুচকে রইল। যে বাবা আসার আগেই ঘরের সবাইকে এমন হেনস্থা করে দিচ্ছে, তার সাথে ওর একটা কঠিন বোঝাপড়া দরকার। টানা 1 ঘন্টা পর আইসিইউ থেকে এক টুকরো ভালো খবর এলো। ইউষার ব্লাড প্রেশার নেমেছে, ওটিতে শিফট করবে এক্ষুনি। সিনিয়র সার্জন খবর দিলেন অয়নকে। বিনয় নিয়ে বললেন, আমরা ইউষাকে হ্যান্ডেল করছি, আপনি প্লিজ বাচ্চার রিসাসিটেশন এর দায়িত্বটা নিন। আপনার বাচ্চার জন্য আপনার চেয়ে ভালো ডাক্তার তো আর এই হাসপাতালে নেই। অয়ন চুপ করে রইল। বুকের পাঁজর টনটন করছে ওর। এই মুহূর্তে ও পারবেই সব। মাথা নাড়ল তাও। সময় নিয়ে জানালো, আচ্ছি। বুকের জোর বাড়িয়ে গায়ে ওটির পোশাক ছড়িয়ে টলতে টলতে ওটি রুমে ঢুকলো অয়ন। অচেতন ইউষাটা ফোলা পেট সহ কেমন নিথর হয়ে পড়ে আছে বেডে। চোখের নিচটা কালো ভেজা, শ্যাওলা জমা মেঝের মতো স্যাঁতস্যাঁতে সারা মুখ। অয়নের বুক মুচড়ে উঠল। বিষণ্ণ ফাঁকা হৃদয় নিয়ে দাঁড়িয়ে রইল এক কোণে। বেডের ঠিক ফোকাস পয়েন্টের উপরে ঝুপ করে একটা আলো জ্বলে উঠল। ওই আলোতে আজ অয়নের চোখ ধরে যায়। এই ডাক্তারি জীবনে ও হাজারখানেক অস্ত্রোপচার দেখেছে, কিন্তু আজ ইউষার পেটে স্কালপেল দিয়ে সার্জন যেই পোজ দিলেন, অয়ন চোখ খিচে মুখ ঘুরিয়ে ফেলল। আস্তে ধীরে দক্ষ হাতগুলো ব্যস্ত হলো কাজে। একজন ওর বাহুর কাছে দাঁড়িয়ে অনবরত প্রেশার মেপে গেলেন। ছুরি কাছে চলল দ্রুতভাবে। কেবল অয়ন মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। হাত পা জমে যাচ্ছে ওর। চোখ মুখ ডোলে ঢোক গেলে ফ্যাস ফ্যাস করে শ্বাস নেয়। তাকায় না তবু। ইউষার শরীর মোমের মতো নরম। ওই শরীরে এত কাটাছেঁড়া হচ্ছে। ইস, মিনিট কয়েক বাদেই সার্জন 2 হাতে থলির মতো টেনে পেট থেকে বাচ্চা বের করে আনলেন। অয়ন প্রহত চোখ তুলে চাইল। 9 মাস পূর্ণ হওয়া ক্ষুদ্র দেহের পিঠে, ঘাড়ে আর কপালে মাখা ধবধবে সাদা পনিরের মতো ঘন ভার্নিক্সের স্তর, রক্তের হালকা ছাপ। একটা ঘামের কণা দরদর করে অয়নের মাথার চুল ছুঁয়ে কানের পাশ দিয়ে নামলো অমনি। ওই মুহূর্তেই হাজারটা আশঙ্কায় কুঁকড়ে গেল সে। মায়ের ওই ভয়াবহ খিঁচুনির ওষুধ কি বাচ্চার স্নায়ু অবশ করে দিল? জরায়ুর ভেতরে অক্সিজেনের অভাবে ওর ফুসফুস ঝিমিয়ে পড়েনি তো? বাচ্চাটাকে অমন অবস্থায় ক্রস্ত অয়নের কাছে বাড়িয়ে দেওয়া হলো রিসাসিটেশনের জন্যে। অথচ অয়ন কাঁপছিল। ছেলেটা একবার চোখ উঁচিয়ে অবচেতন ইউষাকে দেখল সে।
চিকিৎসক নিজেই বললেন,